ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজন্ম জ্ঞান বিজ্ঞান নিস্নাতায় মহাত্মনে বিজ্ঞানন্দোপাধ্যায় ভুবো ভুবো নমস্তুমে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি মহাত্মা স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের শ্রীচরণে। আগামীকাল তার পূর্ণ আবির্ভাব তিথি। কালকে আমরা তার জীবনের কথা, জীবন গাথার কথা, লীলার কথা স্মরণ করব। কিন্তু আজ তার জন্মতিথির প্রাকলগ্নে আমরা স্বামীজির দৃষ্টিতে পেশন এই নিয়ে স্মরণ মনন করব। রাজা মহারাজ তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট। সেই সময় স্বামী বিজ্ঞানানন্দজি একদিন মঠে এসেছেন। তখন রাজা মহারাজ সমাগত সমস্ত ভক্তগণকে বলছেন, স্বামী বিজ্ঞানানন্দজি এলাহাবাদ থেকে এসেছেন, তাকে দর্শন করেছ? যাও যাও, ওই মহাপুরুষকে দর্শন করে এসো। তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, ব্রহ্মবস্তু লাভ করে বসে আছেন। ব্রহ্মজ্ঞান তার মুঠোর ভিতর, আত্মস্থ হয়ে আন্ডিল হয়ে বসে আছেন। ওকে চেনা বড় মুশকিল। উনি বড় একটা ধরা দিতে চান না। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তাই লিখছেন, আজন্ম জ্ঞান বিজ্ঞান নিস্নাতায় মহাত্মনে। অর্থাৎ যে মহাত্মা স্বামী বিজ্ঞানানন্দ আজন্ম শাস্ত্রজ্ঞান এবং অধ্যাত্ম বিজ্ঞানে ভূষিত ছিলেন, তাকে বারবার প্রণাম করি। আমরা প্রত্যেকেই জানি যে ছাত্রজীবন শেষ করে হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় স্বামী বিজ্ঞানানন্দজির পূর্বাশ্রমের নাম। তখন যখন তিনি ইঞ্জিনিয়ার, উত্তরপ্রদেশে কর্মরত, সেই সময় স্বামীজি পরিব্রাজন করতে করতে উত্তরপ্রদেশের এটোয়াতে বিপ্রদাস বিশ্বাসের বাড়িতে এবং গাজীপুরে মুন্সেফ শ্রীশচন্দ্র বসুর বাড়িতে কিছুদিন আতিথ্য গ্রহণ করেছিলেন। এই দুই জায়গাতেই দুই গুরুভ্রাতার সাক্ষাৎ হয়। স্বামী বিজ্ঞানানন্দজি স্বামীজিকে প্রথম দর্শন করেছিলেন বেলঘড়িয়ায় দেওয়ান গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে। স্বামীজি তখন নরেন্দ্রনাথ, আর বিজ্ঞানানন্দ মাত্র 14 বছরের বালক হরিপ্রসন্ন। দেওয়ানজির বাগানে যখন হরিপ্রসন্ন পৌঁছলেন, তখন সেখানে লোকে লোকারণ্য। বাধ্য হয়ে হরিপ্রসন্ন একটা গাছে উঠে বসলেন। বাড়ির ভেতর উঠোনে ঠাকুর তখন সমাধিমগ্ন, মুখে অপার্থিব হাসি। উঠোনের পাশেই সদর ঘরে এক যুবক ধ্রুপদ গান গাইছেন। এমন গান গাইছেন যে 3জন পাখোয়াজ বাজিয়েও তাল দিতে পাচ্ছেন না। শেষে একজন বললেন, ধন্যী ছেলে বাবা, একলাই 3জনকে নাকাল করলে, কালে তুমি মস্ত কিছু হবে। এই হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় পরে খোঁজ নিয়ে জেনেছিলেন সেই যুবকের নাম নরেন্দ্রনাথ, বাড়ি সিমলায়। পরিচয় জানলেও ছাত্রজীবনে হরিপ্রসন্নের সাথে নরেন্দ্রনাথের আর দেখা হয়েছিল কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। কিন্তু ঠাকুরের কাছে যাতায়াতের সময় তাঁর মুখে, অর্থাৎ ঠাকুরের মুখে হরিপ্রসন্ন নরেন্দ্রনাথের কথা শুনেছিলেন এবং পরে এই গুরু ভাইয়ের দেখা হয়েছিল। এবং চাকুরিরত অবস্থাতেও কোনো সময় হরিপ্রসন্ন জ্যেষ্ঠ গুরুভ্রাতার কাছে তার অন্তরের ইচ্ছা ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, আমার চাকরির সময় স্বামীজিকে সাধু হবার কথা বলি, তখন মঠের আর্থিক অবস্থা ভালো নয়, আমি মাসে মাসে টাকা পাঠাতাম। স্বামীজি বললেন, এখন মঠে যোগ দিলে টাকার অভাবে কষ্ট হবে মঠের সকলের, যখন ভালো অবস্থা হবে তখন জানাবো। স্বামীজির মতন হরিপ্রসন্নও ছিলেন পরিবারের জ্যেষ্ঠ পুত্র। ছোটবেলায় তাঁরও পিতার অকাল মৃত্যু হয়। সাংসারিক দায়িত্ব পালনের জন্য কিছুকাল চাকরি করতে হয় এবং পরবর্তীকালে 1896 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে হরিপ্রসন্ন সরকারি কাজে ইস্তফা দিয়ে আলমবাজার মঠে যোগদান করেছিলেন। এর কয়েক মাস পরে 1897 খ্রিস্টাব্দের শুরুতে স্বামীজি আমেরিকা থেকে কলকাতায় ফিরে আসেন এবং ওই বছরই 20 জুন আলমোড়া থেকে ভগিনী নিবেদিতাকে, তখন তিনি মিস মার্গারেট নোবেল
একটি চিঠিতে লিখেছিলেন, জনা কয়েক ছেলে ইতিমধ্যেই শিক্ষা পাচ্ছে। যেসব ছেলেরা শিক্ষা পাচ্ছে তাদের একজন একটি জেলার ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ভারতের এটি একটি উচ্চ পদ। সে খড়কুটোর মতন ওই পদ ত্যাগ করেছে। হরিপ্রসন্নের উপর স্বামীজি আস্থা রাখতেন, তাঁর ওপর কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতেন। ক্যাপ্টেন সেভিয়াররা যখন হিমালয়ের কোলে একটি আশ্রম স্থাপনের জন্য ব্যস্ত, তখন স্বামীজি শ্রীনগর থেকে স্বামী ব্রহ্মানন্দজিকে চিঠি লিখে আলমবাজার মঠ থেকে ব্রহ্মচারী হরিপ্রসন্নকে ডেকে পাঠান। সেখানে স্বামীজি লিখেছিলেন, ব্রহ্মচারী হরিপ্রসন্ন যদি আসতে পারে তো বড় ভালো হয়। মিস্টার সেভিয়ার একটা স্থানের জন্য বড়ই ব্যস্ত হয়ে পড়েছে, যা হয় একটা শীঘ্র করে ফেলতে পারলে হয়। হরিপ্রসন্ন ইঞ্জিনিয়ার মানুষ, ঝট করে একটা করতে পারবে, আর জায়গা সে ব্যক্তি বোঝেও ভালো। এই হরিপ্রসন্ন স্বামীজির ঘনিষ্ঠ লাভের সুযোগ পেয়েছিলেন এবং হয়ে উঠেছিলেন স্বামীজির স্নেহের পেষণ। পরবর্তীকালে বলেছিলেন, স্বামীজি কত উঁচুতে থাকতেন, আমার ভয় হতো তাঁর কাছে যেতে। তাকে বাপের মতন দেখতুম। তিনি ভালোবাসায় আমাদের ডুবিয়ে রেখেছিলেন তবুও। এবং বেলুর মঠে যখন স্বামীজি ব্রহ্মচারীদের ক্লাস নিতেন, তখন ব্রহ্মচারী হরিপ্রসন্ন নির্বাক শ্রোতা হিসাবে ক্লাসে উপস্থিত থাকতেন। কেবলমাত্র একদিনই তিনি ক্লাসে একটা প্রশ্ন করাতে স্বামীজি বলেছিলেন, পেষণ, এখন কিছুদিন হবিষ্যাদি কর, তাহলে এরকম গেঁড়ে ডোবা ফ্রগ ইন দ্য ওয়েল বুদ্ধি হবে না। উত্তর শুনে হরিপ্রসন্নের প্রশ্ন করা চিরতরে বন্ধ হয়েছিল। স্বামীজির এই ধরনের বকুনি ছিল নিতান্তই বাহ্যিক। অন্তরে অন্তরে ত্যাগী ইঞ্জিনিয়ার গুরুভাই সম্পর্কে তার বিশেষ গর্ববোধ ছিল। তাই পেষণের ওপরই তিনি বেলুর মঠের যাবতীয় বাড়ি, ঠাকুরঘর, একটা ঘাট এবং গঙ্গার ধারে পোস্তা নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। শুধু দায়িত্ব নয়, হরিপ্রসন্নের দায়িত্ব পালনে স্বামীজি এতটাই খুশি হয়েছিলেন যে 1899 সালের জুন মাসে তৃতীয়বার বিদেশ যাবার আগে তিনি বেলুর মঠে একটি সভা আহ্বান করেন পেষণকে তার কাজের জন্য অভিনন্দন জানাবেন বলে। এই ছিলেন স্বামীজি, যে যেটা কাজ করছেন তাকে সেই অভিবাদন করতে স্বামীজি ভুলতেন না। একদিন স্বামীজি বললেন যে মঠে জলের বড় কষ্ট, ঘাটটা বেঁধে ফেল পেষণ, চাঁদা তোল, মঠের সাধুদের সবাইকে চাঁদা দিতে বল, ভিক্ষে করে উঠবে চাঁদা, আমি 250 টাকা দেব। সাধুরা সবাই যে যার সামর্থ্য মতো টাকা সংগ্রহ করলেন। কেবল স্বামীজির টাকা বাকি। হরিপ্রসন্ন স্বামীজিকে 250 টাকা দেওয়ার কথা মনে করে দেয়া মাত্রই স্বামীজি রেগে গেলেন। বললেন, দেব বললেই দিতে হবে, এমন কি কোনো কথা আছে? তাহলে আমরা কি মনে করব যে স্বামীজি সত্যকে ধরে থাকেননি? তা নয়। স্বামীজির এই অদ্ভুত আচরণের ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীকালে স্বামী বিজ্ঞানানন্দজি বলেছিলেন, তখন স্বামীজি অতি উচ্চভাবে ডুবে থাকতেন সর্বদা। অন্য কথা হলেই তীব্র যাতনা অনুভব করতেন। আবার যখন মন নিচে থাকত তখন ছেলে মানুষের মতন হয়ে যেতেন। আঁট নেই, যেন পরমহংস অবস্থা। রাজা মহারাজও স্বামীজির বকুনির হাত থেকে হরিপ্রসন্নকে আগলে রাখতেন। এবং হরিপ্রসন্নের কাছে স্বামীজি ছিলেন গ্রীষ্মকালের প্রচণ্ড মারতণ্ড, আর রাজা মহারাজ ছিলেন শরৎকালীন চাঁদ। বেলুর মঠে গঙ্গার পাকা ঘাট তৈরি হওয়ার সময়ের একটি ঘটনা। একদিন খুব রোদ। স্বামীজি মঠের উপরের বারান্দায় বসে শরবত খাচ্ছেন, আর নিচে বিজ্ঞান মহারাজ ঘর্মাক্ত শরীরে ঘাটের কাজ তদারকিতে ব্যস্ত। তাঁরও খুব তেষ্টা পেয়েছে। এমন সময় স্বামীজির একজন সেবক এসে একটা গ্লাস তার হাতে দিয়ে বললেন যে স্বামীজি তার জন্য শরবত পাঠিয়েছেন। শুনে বিজ্ঞান মহারাজ খুব খুশি হলেন, কিন্তু পরক্ষণেই দেখলেন যে গ্লাসে মাত্র 2-4 ফোঁটা শরবত পড়ে রয়েছে। তার মনে খুব আঘাত লাগলো যে প্রচণ্ড তেষ্টার মধ্যেও স্বামীজি এভাবে ঠাট্টা করেছেন। যাই হোক, মহাপুরুষের পাঠানো প্রসাদ বলে ওইটুকু শরবতই তিনি খেলেন, কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সব তেষ্টা নিমেষে মিটে গিয়ে শরীর জুড়িয়ে গেল। ঘাটের কাজ বন্ধ করে যখন তিনি ফিরছেন, তখন স্বামীজি হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, শরবত খেয়েছিলে? বিজ্ঞানানন্দ বললেন, শরবত তো নামমাত্র ছিল, কিন্তু যা ছিল তাতেই আমার বেশ তৃপ্তি হয়েছে।
স্বামীজি এই কথা শুনে খুব খুশি হয়েছিলেন এবং ঠাকুর যে বিজ্ঞান মহারাজের হৃদয় অধিকার করে বসে আছেন একথা বিজ্ঞানানন্দজি নিজে অনুভব করতে না পারলেও স্বামীজির কথা শুনে তার মনে খুব আনন্দ হতো। হরিপ্রসন্ন ছিলেন ঠাকুরের ত্যাগী অন্তরঙ্গ শিষ্যদের মধ্যে অন্যতম। সেজন্য স্বামীজি যেমন তাকে ভালোবাসতেন, শ্রদ্ধাও করতেন। স্বামীজি একবার বিজ্ঞান মহারাজের সামনে বলেন, আমি পেশনকে বেশি কিছু বলতে পারিনি, আমি যে ওর ভেতর সাক্ষাৎ ঠাকুরকে দেখতে পাই। এ কথা শুনে বিজ্ঞান মহারাজ সরলভাবে বলেছিলেন, তিনি তো সর্বভূতেই আছেন, আপনার দৃষ্টিতে আপনি আমার ভেতর ঠাকুরকে যে দেখতে পাবেন তাতে আর আশ্চর্য কি। স্বামীজি বলেছিলেন, না পেশন, ঠিক তা নয়, ঠাকুর তোমার আধারে একটু ভালো রকম আস্তানা করে নিয়ে বসেছেন, আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। তখন বিজ্ঞান মহারাজ বলছেন যে আপনি যা দেখছেন দেখুন, আমি তো কিছুই বুঝতে পারিনি। বিজ্ঞান মহারাজ প্রথমে শ্রী মায়ের দেবী মহিমা অতটা বুঝতে পারেননি। স্বামীজি প্রথম বিজ্ঞান মহারাজের এই ভুল ধারণাটি ভাঙিয়ে দিয়েছিলেন এবং শ্রী মায়ের প্রকৃত স্বরূপটি তার কাছে তুলে ধরেছিলেন। বিজ্ঞান মহারাজ নিজেই বলছেন একটি ঘটনার কথা স্মরণ করে যে আমি মা ঠাকুরানীর কাছে বেশি যেতাম না। স্বামীজি কি করে তা জানতে পারেন? শ্রী মা তখন বলরাম মন্দিরে। সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন, পেশন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? আমি বললাম, না মশাই। স্বামীজি বললেন, এক্ষুনি যাও, মাকে প্রণাম করে এসো। তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম। মনে মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসব। প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন, সে কি পেশন, মাকে এই করে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা। বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। আমিও মাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আমার পেছন পেছন আসবেন। ঠাকুরের কঠোর নির্দেশের কথা স্মরণ করে বিজ্ঞানানন্দজি একদিন স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে, আচ্ছা মশাই, আপনি তো পাশ্চাত্য দেশে গিয়ে মেয়েদের সঙ্গে মেলামেশা করেছেন, কিন্তু ঠাকুরের শিক্ষা এবং উপদেশ তো অন্যরকম ছিল। তিনি বলতেন, সন্ন্যাসী মেয়ে মানুষের পট পর্যন্ত দেখবে না। আমাকেও তিনি বিশেষভাবে বলেছিলেন যে খবরদার, কখনো মেয়েদের সঙ্গে মিশবিনি, হাজার ভক্তিমতী হলেও না। তাই মনে হয় আপনি এরকম করলেন কেন? এই কথা শুনে স্বামীজি খুব গম্ভীর হয়ে গিয়েছিলেন। তার মুখ চোখ লাল হয়ে উঠেছিল। খানিকক্ষণ চুপ থেকে তিনি বললেন, দেখ পেশন, ঠাকুরকে তুই যতটুকু বুঝেছিস, ঠাকুর কি অতটুকুই? আর তুই ঠাকুরকে কতটুকুই বা বুঝেছিস? জানিস, ঠাকুর আমার স্ত্রী পুরুষের ভেদ মেরে দিয়েছেন। আত্মাতে আবার স্ত্রী পুরুষ কি রে? তাছাড়া ঠাকুর এসেছেন সারা দুনিয়ার জন্য। তিনি কি কেবল বেছে বেছে পুরুষদের উদ্ধার করতেই এসেছিলেন? তিনি সকলকেই উদ্ধার করবেন, স্ত্রী পুরুষ সকলকেই। তিনি তোকে যা বলেছেন তা তো মিথ্যে নয়, সে খুবই সত্য। তিনি তোকে যেভাবে উপদেশ দিয়েছেন তুই ঠিক সেইভাবেই চলবি। কিন্তু আমাকে বলেছেন অন্যরূপ। বলেছেন কি রে? স্পষ্ট দেখিয়ে দিয়েছেন। তিনি হাত ধরে আমায় যা করাচ্ছেন আমি তাই করছি। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। এই জন্য স্বামীজি ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিলেন। শুধু প্রিয় নয়, বলছেন ও আর আমি আলাদা নই, নরেন এবং ঠাকুর আলাদা নন। কেন না, আমরা সবসময় মনে করি জাগতিক দিক থেকে কোনো একটা লেখা যখন কথামৃতে পড়ি, লীলা প্রসঙ্গে পড়ি বা অন্য কোনো রামকৃষ্ণ বিবেকানন্দ বিষয়ক সাহিত্যে পড়ি, তখন তার ভাষাটিকেই ধরে মানে করার চেষ্টা করি। কিন্তু এই ভাষার পেছনে তাকে ভাব। ওই যে বলছেন, ঠাকুরকে তুই কতটুকু বুঝেছিস? ঠাকুর তোকে যা বলেছিলেন, যেভাবে উপদেশ দিয়েছিলেন তুই সেইভাবেই চলবি, আর আমাকে বলেছেন অন্যরূপ।
একদিন বেলুর মঠে স্বামীজি বিজ্ঞান মহারাজকে বললেন, পেশন, দেশকালের উপযোগী করে নতুন স্মৃতি লিখতে হবে, বুঝলি? পেশন উত্তর দিলেন, মশাই, আপনার স্মৃতি চলবে কেন, দেশ নেবে কেন? স্বামীজি তখন শিশুর মতন অভিমানের সুরে রাজা মহারাজকে ডেকে বললেন, শোনো শোনো, পেশন বলে আমার কথা নাকি দেশ নেবে না। রাজা মহারাজ সান্ত্বনার সুরে বললেন, পেশন কি জানে, ও ছেলে মানুষ, তোমার কথা দেশ নিশ্চয়ই নেবে। অমনি স্বামীজিও শিশুর মতন আশ্বস্ত হয়ে বললেন, শুনলি পেশন, দেশ আমার কথা নেবেই। আপাত দৃষ্টিতে মনে হয় মতদ্বৈত, কিন্তু গুরুতর কোনো প্রশ্ন উঠলেই তার উত্তর খুঁজতে বা খুঁজে পেতে পেশন মহারাজ অর্থাৎ বিজ্ঞানানন্দজি মহারাজ স্বামীজিরই দ্বারস্থ হতেন। বিজ্ঞানানন্দজি একবার স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বামীজি, আমরা যে ঠাকুরকে ভোগ রাগ দিই, তিনি তা গ্রহণ করেন কি? স্বামীজি বললেন, গ্রহণ করেন বই কি, তার তৃতীয় নয়ন থেকে একটা রে অর্থাৎ রশ্মি ভোগের ওপর পড়ে, তিনি তা গ্রহণ করে আবার পূর্ণ করে দেন। তুই দেখতে চাস তো আজ ঠাকুর ঘরে তোকে দেখাবো। বিজ্ঞান মহারাজ স্বামীজির কথাই বিশ্বাস করে নিয়েছিলেন। চাক্ষুষ পরীক্ষা করার জন্য তাকে ঠাকুর ঘরে যেতে হয়নি। স্বামীজি জানতেন বিজ্ঞান মহারাজ নস্যি নিতে ভালোবাসেন। একদিন কলকাতা থেকে ফিরে একটা কাগজের মোড়ক তাঁর হাতে দিয়ে স্বামীজি বললেন, তোমার জন্য কেমন একটা চমৎকার জিনিস এনেছি। বিজ্ঞান মহারাজ আশ্চর্যভাবে মোড়ক খুলে দেখলেন যে ভেতরে নস্যি। এই ছিল স্বামীজির পেশন। স্বামীজিকে কোনো কারণে গম্ভীর দেখলে বিজ্ঞান মহারাজ কাছে না গিয়ে দূরে দূরে থাকতেন। স্বামীজি ডাকলে বলতেন, এখন মশাই কাজে খুব ব্যস্ত আছি, পরে আসব। একদিন সন্ধ্যার একটু পরে স্বামীজি বিজ্ঞান মহারাজকে ডেকেছেন। তিনি বললেন, এখন ধ্যান করতে যাব। শুনে স্বামীজি মজা করে বললেন, কেমন ধ্যান করবি রে, জল কম পড়বে না তো? এরকম সব মজার মজার ঘটনা। এবং বেলুর মঠে ঠাকুর মন্দির প্রতিষ্ঠা অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা স্বামী বিজ্ঞানানন্দজির অক্ষয় কীর্তি। স্বামীজি তাকে এই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এবং বিজ্ঞানানন্দজি মহারাজ তার স্মৃতিচারণায় বলছেন যে একদিন বিকালে বেড়াতে যাওয়ার সময় স্বামীজি আমায় ডেকে নিলেন। গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে ঠাকুরের যে একটি মন্দির হবে সে কথা খুব জোরের সঙ্গে বললেন। আমাকেও জিজ্ঞাসা করলেন, তুমি কি বলো? আমি বললাম, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই হবে। মন্দিরের কথা বলতে বলতে তার মুখ চোখের চেহারা একেবারে অন্যরকম হয়ে গেল। মনে হচ্ছিল যেন তিনি মন্দিরটি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তারপর কিছুক্ষণ ধরে মন্দির কোথায় কীরকম হবে সে প্রসঙ্গই চলল। মন্দিরের বর্ণনা শেষ করে আমায় একটা প্ল্যান করতে বলেছিলেন। খানিক পরে স্বামীজি খুব গম্ভীরভাবে বললেন, এ দেহটা ততদিন থাকবে না, তা আমি ওপর থেকে দেখব। এবং সত্যি সত্যি সেই ঘটনা ঘটেছিল। 1938 সালের 14 জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন গর্ভ মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ স্থাপন করে মন্দির প্রতিষ্ঠা স্থির হয়েছিল। প্রতিষ্ঠার ঠিক দুদিন আগে বিজ্ঞানানন্দজি এলাহাবাদ থেকে মঠে এলেন এবং তারপর শুভ মুহূর্তে প্রতিষ্ঠার ঠিক দুদিন আগে বিজ্ঞানানন্দজি এলেন। শুভ মুহূর্তে আত্মারামের কৌটো নিয়ে মোটর গাড়িতে উঠলেন। লাল শালুর ওপর দিয়ে ধীরে ধীরে এসে নতুন মন্দিরের সিঁড়ির নিচে গাড়ি দাঁড়ালে মহারাজ নামলেন। আত্মারামের কৌটো নিয়ে মন্দিরে ঢুকে বেদিতে স্থাপন করলেন। পুজো ভোগ আরতি শেষ হয়ে গেলে মহারাজ ঘরে ফিরে বললেন, স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি ওপর থেকে দেখবেন বলেছিলেন, আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে বসেছেন। স্বামীজির সাথে পেশনের এই ছিল এক মধুর সম্পর্ক এবং স্বামীজির কর্মযোগের আদর্শই ছিল ইন দ্য মিডস অফ ইন্টেন্স অ্যাক্টিভিটি ইন্টেন্স কামনেস। কর্ম কর্ম অনন্ত কর্ম, তার ফলের দিকে দৃষ্টি না রেখে মন প্রাণ সেই রাঙা পায়। তাঁর সমগ্র জীবনের মধ্যে পরিপূর্ণভাবে বিকশিত হয়েছিল। যুগাবতারের পার্শ্বদ তিনি, যুগাবতারের লীলায় যুগে যুগে তার আগমন। এবারের লীলায় স্বামীজির নবভাবনা রূপায়ণ করে গেলেন এবং
বিজ্ঞান মহারাজ তার নিজের কথায় বলছেন, স্বামীজি আমাকে খুবই ভালোবাসতেন। তার ভালোবাসা বলে বোঝানো যাবে না। তার আদেশে কিছু কিছু কাজ করে জীবন ধন্য করেছি। সত্যি সত্যি এই গুরু ভাইয়ের যে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ভালোবাসার সম্পর্ক, সেটি আমাদের সকলকে আনন্দ ধারায় স্নাত করে। তাদের এই সম্পর্কের অলৌকিকত্ব, অমৃতত্ব আমরা যতই স্মরণ করি ততই মনে হয় যে গুপ্ত ব্রহ্মজ্ঞানী স্বামী বিজ্ঞানানন্দজি, ওই যে বলছেন মহাপুরুষ মহারাজ আন্ডিল হয়ে বসে আছেন, ওকে চেনা খুব শক্ত, ধরা খুব শক্ত, কিন্তু স্বামীজির কাছে তিনি ধরা পড়েছিলেন, স্বামীজিও তার কাছে ধরা পড়েছিলেন। এই যেন দুই গুরু ভাইয়ের এক অভূতপূর্ব অলৌকিক সম্পর্ক, যে সম্পর্ক বাক্য দিয়ে, ভাষা দিয়ে বোঝা যায় না। সেই জন্য আমরা বারবার আজকের দিনে স্বামী বিজ্ঞানানন্দজিকে স্মরণ করলাম স্বামী বিবেকানন্দকে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।